জোব চার্নকের স্ত্রী ছিলেন হিন্দু ব্রাহ্মণ, খুব সম্ভবত ছিলেন বাঙালিও। সতীদাহের চিতা থেকে উদ্ধার করে এনে চার্নক বিবাহ করেছিলেন লীলা নামের এক হিন্দু বিধবাকে। কলকাতা ভালোবাসার শহর, প্রেমের শহর। আজ আমরা এই পর্বে গল্প করব এই শহরের এক হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প নিয়ে, চার্নকের প্রেম কাহিনী। আপনারা শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। তাই সত্যিকারের গল্প শুনতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল দ্য ক্লক টাওয়ার পডকাস্ট। আরেকটা ভালো খবর দিয়ে রাখি, খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। ভালো ভালো গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন অসাধারণ কিছু গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, চার্নকের প্রেম কাহিনী। কলকাতার প্রাচীনতম সেন্ট জন চার্চের উত্তর পূর্ব কোণে যে বিশালাকৃতি আটকোনা সমাধিসৌধ আছে, সেই সমাধিস্থলে শায়িত আছেন কলকাতার তথাকথিত প্রতিষ্ঠাতা জোব চার্নক। তাকে কলকাতার জনক বলা না গেলেও তিনি কলকাতা গ্রামে এসে বসবাস শুরু না করলে গ্রাম কলকাতা শহর হওয়ার দিকে পদক্ষেপ নিত না কোনো কালেই। এই সমাধিক্ষেত্রে শায়িত আছেন জোব চার্নক, তাঁর হিন্দু স্ত্রী, তাঁদের জ্যেষ্ঠা কন্যা মেরি ও মেরির এক শিশুপুত্র। সৌধের ভেতরে যে কটি সমাধি ফলক রয়েছে সেখানে জোব চার্নক, মেরি সবার কথা উল্লেখ থাকলেও চার্নকের স্ত্রীর কোনো উল্লেখ কিন্তু এখানে পাওয়া যায় না। কলকাতায় আসার আগে 1659 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে প্রথমবার বিহারের পাটনায় গিয়েছিলেন জোব চার্নক। পাটনা থেকে নুন ও মশলা সংগ্রহ করে তা জাহাজে চাপিয়ে ইংল্যান্ডে প্রেরণ ছিল তার প্রধান কাজ। অল্পদিনেই তিনি ভারতবর্ষের সংস্কৃতি ও নেটিভদের জীবনধারার প্রতি আকৃষ্ট হন। পাটনায় থাকাকালীন একদিন চার্নক খবর পেলেন নিকটবর্তী গঙ্গা তীরে সতীদাহের আয়োজন করা হয়েছে। তিনি সতীদাহ প্রত্যক্ষ করবার উদ্দেশ্যে কৌতূহলবশত সেই স্থানে পৌঁছে দেখেন বহু মানুষ সেখানে ভিড় করেছে। চিতায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং উপস্থিত মানুষজন একটি অল্প বয়সী অতীব সুন্দরী কিশোরী মেয়েকে জ্বলন্ত চিতায় তুলে দেওয়ার জন্য জবরদস্তি করছে। মর্মান্তিক সেই দৃশ্য দেখে চার্নক থাকতে পারলেন না। তিনি সৈন্যদল নিয়ে বাধা দিলেন। উপস্থিত লোকজন প্রতিরোধের চেষ্টা করেও শেষ অবধি সাহেবী সেনাদলের সম্মুখে রণে ভঙ্গ দেয়। সেই বিধবা হিন্দু নারীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তিনি নিজের কুঠিরে নিয়ে যান। চার্নক ভালো করেই জানতেন রক্ষণশীল হিন্দু সমাজে এই মেয়েটির আর কোনোদিনও স্থান হবে না। তিনি অনেক ভেবে অবশেষে সেই হিন্দু কন্যাকে বিবাহ করবার সিদ্ধান্ত নেন। D.L. রিচার্ডসনের বই দ্য ওরিয়েন্ট পার্ল থেকে জানা যায় পাটনার সেই সতী হতে যাওয়া কিশোরীর নাম লীলা। সে ছিল কাশীর বাসিন্দা এক বাঙালি ব্রাহ্মণ পণ্ডিতের বাগদত্তা। লীলার বয়স যখন মাত্র 15 বছর, তখন কাশী থেকে সেই বৃদ্ধের মৃত্যু সংবাদ আসে, আর তখনই লীলাকে অনুমরণের জন্য বাধ্য করা হয়। তৎকালীন সময়ে সতীদাহ প্রথার এই ঘৃণ্য নিয়মগুলো আজকের দিনে দাঁড়িয়ে ভাবতেও বেশ ভয় লাগে। অনুমরণ হল স্বামীর মৃত্যুকালে স্ত্রী তার কাছে না থাকলেও পরে আলাদা চিতায় স্বামীর ব্যবহৃত কোনো জিনিস সঙ্গে নিয়ে সতী হওয়ার প্রথা। লীলাকে সতী হতে বাধা দিয়ে তাকে অপহরণ করে বিবাহ করার কারণে জোব চার্নককে ভারতীয় ও ইউরোপীয় দুই সমাজেরই রোষের মুখে পড়তে হয়েছিল। অনুমরণে বাধা দিয়ে তিনি হিন্দু সমাজের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথারাও তখনও অবধি এদেশের কোনো ধর্মীয় বিশ্বাসে যেন সাহেবরা কোনো প্রকার বাধা না দেয় বা আগ্রহ না দেখায়, এই ছিল খুব সুস্পষ্ট নির্দেশিকা। অথচ চার্নক সে নির্দেশিকা উল্লঙ্ঘন করলেন। স্বাভাবিকভাবেই তার চাকরি বরখাস্তের কথাও উঠেছিল, কিন্তু চার্নক নিজের সিদ্ধান্তে ছিলেন অনড়। এদিকে পাটনার নবাবের কাছে এই মর্মে নালিশ যায় যে
চার্নক এক হিন্দু রমণীকে বলপূর্বক রক্ষিতা করে নিজের কাছে রেখেছেন। অভিযোগ শুনে ক্রোধান্বিত নবাব সেনা পাঠালেন মেয়েটিকে উদ্ধার করে আনতে। অবশ্যই এখানে উদ্ধার মানে কিশোরী মেয়েটিকে সাহেবের জিম্মা থেকে তুলে এনে সরকারি নিরাপত্তায় হিন্দু ব্রাহ্মণ উপস্থিতিতে চিতায় তোলা। চার্নক ছিলেন পাকা মাথার ব্যবসায়ী। ততদিনে তিনি এদেশের নবাব বাদশাদের গতি প্রকৃতিও বুঝে গিয়েছেন। তিনি নগদ ৩,০০০ টাকা, ৫ থান উৎকৃষ্ট কাপড় ও কয়েকটি তরোয়াল নবাবকে উপঢৌকন হিসেবে পাঠালেন। ফলে নবাব এসব নিয়ে আর উচ্চবাচ্য করলেন না। অর্থাৎ বুঝতেই পারছেন, উৎকোচ বা ঘুষে সব নিয়মেরই ব্যতিক্রম হয়। ও, উৎকোচের কথায় মনে পড়ল, আমাদের এদেশের পুলিশরা কবে থেকে ঘুষ খাওয়া ধরল তাই নিয়ে 2টি পর্ব করেছিলাম আমরা। শুনতে হলে ডান দিকের আই বাটনে ক্লিক করে পর্ব 2টি শুনে নিতে পারেন। যাই হোক, এবার ফিরি আসল গল্পে। বিবাহের পর বেশ কয়েক বছর সুখে শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করেন তারা। চার্নক লীলার নাম পরিবর্তন করে রেখেছিলেন মারিয়া। তাদের বেশ কয়েকটি সন্তানাদিও হয়। 1690 খ্রিস্টাব্দে চার্নক সপরিবারে পাটনা ত্যাগ করে কলকাতায় এসে বসবাস শুরু করেন। নিজের মানসিক উদারতার কারণে চার্নক তাঁর স্ত্রীর ইউরোপীয় নাম রাখলেও খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে দেননি, বরং স্ত্রীর প্রভাবে তিনি হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তবে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এরকমটা কোথাও পাওয়া যায় না। খ্রিস্ট ধর্মের প্রতি তাঁর আস্থা অবিচলিত ছিল আজীবন। দুর্ভাগ্যজনকভাবে কলকাতায় আসবার কিছুদিনের মধ্যেই লীলার মৃত্যু হয়। খুব সম্ভবত সেটা 1691 মাঝামাঝি কোনো সময়। সেন্ট জন চার্চের সমাধি ক্ষেত্রে চার্নক তাঁর স্ত্রীকে সযত্নে সমাধিস্থ করেন। সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। চার্নক যতদিন বেঁচে ছিলেন, প্রতি বছর স্ত্রীর মৃত্যুদিনে সমাধিস্থলে একটি করে মোরগ উৎসর্গ করতেন। এ প্রসঙ্গে 1905 সালে প্রকাশিত আ গাইড টু ক্যালকাটা গ্রন্থে চার্নক ও লীলার দাম্পত্যের সমীকরণের একটি চিত্র এবং সে সম্পর্কে কোম্পানির কর্তাদের মনোভাব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আলেকজান্ডার হ্যামিল্টন, who by the way would not have been inclined to take an impartial view of the servants of the company, tells the yarn of how Charnock, instead of converting his wife to Christianity, was converted by her to the cult of the Panch Pir or 5 Saints, a sort of mongrel Mohammedan and Hindu devotion emanating from Bihar. The only part of Christianity that was remarkable in him, burying her decently, and he built a tomb over her, where all his life after death he kept the anniversary date by sacrificing a cock on her tomb after the pagan manner. বর্তমানে সেন্ট জন চার্চ প্রাঙ্গণে আমরা যে সৌধটি দেখতে পাই সেটি জোব চার্নকের বড় জামাই চার্লস আয়ার 1698 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। সমাধি ফলকের রচয়িতা ছিলেন বিশপ জন এভান্স। তিনি সম্ভবত চাননি যে এই সমাধিস্থলে যে একজন হিন্দু নারীও সমাধিস্থ রয়েছেন সে ব্যাপারটা জানাজানি হোক। তাই সমাধি ফলকে নাম নেই চার্নকের স্ত্রী লীলার। চার্নকের সমাধি ফলকটি একটি বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি, যা এসেছিল চেন্নাইয়ের পল্লভরম অঞ্চলের সেন্ট থমাস পাহাড় থেকে। পরবর্তীতে জব চার্নকের নামে পাথরের নামকরণ করা হয় চার্নকাইট। 10ই জানুয়ারি 1693 সালে চার্নক কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে বেশিরভাগ ইংরেজ ঐতিহাসিকেরা অর্ধশিক্ষিত, একগুঁয়ে, কর্কশ ও রুক্ষ প্রকৃতির মানুষ বলে নিজেদের লেখায় উল্লেখ করেছেন। তাদের মতে চার্নক ছিলেন ভারতীয় চিন্তাভাবনা ও আচার ব্যবহারে আকৃষ্ট একজন ব্যক্তি, যিনি তার নিজস্ব রীতিনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতীয়দের মধ্যেই জীবনের বেশি সময়টা কাটিয়েছেন। তবে তিনি ছিলেন অসীম সাহসী, কোনো বিপদকেই গ্রাহ্য করেননি, কোনো বাধাই তাকে কর্তব্য থেকে বিরত করতে পারেনি। একটি অসহায় মৃত্যু পথযাত্রী হিন্দু বিধবা নারীকে উদ্ধার করে জীবন সঙ্গিনী বানিয়ে তিনি যে মহানুভবতার পরিচয় দিয়েছিলেন তার দ্বিতীয় উদাহরণ সম্ভবত এই শহরের ইতিহাসে আর নেই। কেমন লাগলো আজকের পর্ব?
অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।